ভিডিওতে আমরা দেখব যে কিভাবে খতিয়ান তৈরি করা হয়, অর্থাৎ খতিয়ানে কিভাবে জমির অংশ, নাম এই সমস্ত কিছু লেখা হয় এবং একটি খতিয়ান থেকে কিভাবে আপনারা এর হিস্সা অংশগুলো বের করবেন। যখনই আমরা জানতে পারবো কিভাবে লেখা হয় তখন খুব সহজে আমরা কিন্তু বেরও করতে পারবো। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি উদাহরণ স্বরূপ একটি দেখুন যে রহিম এবং করিম হচ্ছেন দুই ভাই। রহিমের কেনা জমি হচ্ছে 70 শতক বা ডেসিমেল এবং করিমের জমি হচ্ছে 50 শতক বা 50 শতাংশ এবং তাদের তাহলে মোট জমি হচ্ছে 120 শতক। তো যখন জরিপকালে তাদের দুই ভাইয়ের নামে একটি যদি খতিয়ান খোলা হয়, অর্থাৎ যে কোনো কারণবশত যদি যেহেতু দুই ভাই তাদের নামে, যেহেতু তারা জমিগুলো হয়তো এজমালি হিসাবে খাচ্ছে, তো ওই জন্য তাদের নামে একটি খতিয়ান খোলা হলো। তো তাহলে খতিয়ানটি কেমন হবে সেটি আমরা দেখব। তো এখানে প্রথমে আমরা যে হিসাবটি বের করব সেটি হচ্ছে, দেখুন রহিমের জমি হচ্ছে 70, করিমের হচ্ছে 50, দুইজনের জমি কিন্তু সমান না, তাদের মোট জমি হচ্ছে 1 একর 20। তো এখন আমরা আসি প্রথমে খতিয়ানে। দেখুন যে কোনো খতিয়ানে উপরে অবশ্যই এখানে একটি খতিয়ান নাম্বার দেওয়া থাকবে, এটি আপনার মৌজা হিসাবে হয়ে থাকবে। তারপর আপনার জেলা, আপনার নির্দিষ্ট উপজেলা, আপনার মৌজা বলতে বেশিরভাগ ক্ষেত্রে আপনার নির্দিষ্ট গ্রামই আসে, কারণ যখন সিএস জরিপের সময় এই থানাগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে সেই হিসাবে মৌজাগুলো আসে। আর মৌজা যে নাম্বারিং সেটাকে বলা হয় জেল নাম্বার। আর বর্তমানে এই রেশানংটা বর্তমানে যে খতিয়ান সেখানে থাকে না। তো প্রথমে এই সমস্ত খতিয়ানে 9টি কলাম থাকে। দেখুন আপনারা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9টি, অর্থাৎ বর্তমান যে সমস্ত খতিয়ানের ফরম্যাট আছে এগুলোতে 9টি কলাম থাকে। প্রথম কলামে লিখুন মালিক, অকৃষি বা ইজাদারের নাম। তো যেহেতু আমরা এই উদাহরণটিতে রহিম এবং করিম দুইজনের নাম কল্পনা করেছি, তো এইখানে রহিম এবং করিম, পিতা হচ্ছেন আব্দুল হাই, সাং হচ্ছেন নিজ। পিং মানে হচ্ছেন পিতা, সাং মানে হচ্ছে ঠিকানা। এখানে সাং ঠিকানা নিজ বলতে আসলে এটা আমরা অনেকেই কনফিউশন হয়ে যাই। এর মানেটা হচ্ছে জমিটা যে ঠিকানায় অবস্থিত, অর্থাৎ এই যে আপনার নির্দিষ্ট জেলা, উপজেলা, মৌজার মধ্যে অবস্থিত, তারাও একই জায়গায় বসবাস করেন, ওই জন্য লেখা হচ্ছে সাং নিজ। তার পরবর্তীতে হচ্ছে অংশ, অর্থাৎ কে কত অংশের মালিক সেটি এই জায়গায়। তো আমরা একটি ভিডিওর একটু পরে দেখব কিভাবে অংশটা লেখা হয়। তার পরবর্তীতে হচ্ছে রাজস্ব, অর্থাৎ কত টাকা খাজনা আদায় করা হবে, সেটি বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে লেখা হয় না। তার পরবর্তীতে হচ্ছে জমির দাগ, অর্থাৎ কত দাগের জমি তারা মালিক। তারপরে হচ্ছে জমির শ্রেণী, আর এই জমির শ্রেণীটা যে কোনো খতিয়ানেই যদি থাকে কৃষি এবং অকৃষি বিভক্ত, তাহলে আপনারা বুঝিয়ে নেবেন এটি হচ্ছে RS খতিয়ান, আর এটি 1966 সালের পরে তৈরি। তো এখানে কৃষি এবং অকৃষি, তো বর্তমান নিয়ম হিসাবে যে গ্রামাঞ্চলের জমি হচ্ছে কৃষি এবং শহরাঞ্চলে পৌরসভা সমস্ত জমি হচ্ছে অকৃষি। তার পরবর্তীতে হচ্ছে দাগে মোট পরিমাণ, অর্থাৎ এই জায়গায় দেখুন 224 একটি দাগ, এই দাগে অনেক পরিমাণ জমি থাকতে পারে। তো এখানে যে কলামটি এটির মানে হচ্ছে দাগে মোট জমির পরিমাণ। তো এই দাগে 70 শতাংশ জমি। যদি এখানে আরো বেশি জমি থাকতো তাহলে এই খতিয়ানে কতটুকু আসছে এখানে হিস্সা হিসাবে, অংশ হিসাবে লিখতে হতো। যেহেতু সমস্ত কিছু আসছে আমরা একটাই লিখে দিলাম। তো এখানে দেখুন অংশ অনুযায়ী জমির পরিমাণ, এক সাইডে লেখা আছে একর, অন্য সাইডে লেখা আছে শতাংশ, কিন্তু শতাংশের জায়গায় বর্তমানে সমস্ত খতিয়ানে 4 ডিজিট থাকে। বর্তমানে যে সমস্ত RS খতিয়ান ফাইনালি পাবলিশড হচ্ছে, দেখুন সমস্ত খতিয়ানে শতাংশের জায়গায় 4 ডিজিট করে দেওয়া আছে। তো আমরা এগুলো দেখবো ভিডিওর পরের দিকে কিভাবে এগুলো আমরা হিসাব করব। আর কিছু কিছু খতিয়ানে আপনারা যে দাগ বরাবর অনেক কিছু লিখতে পারবেন, লেখা দেখতে পাবেন, যেমন এজমালি বা যে কোনো একজনের মান। এই জায়গায় যদি রহিম এবং করিম ছিল, এখানে একটি সম্পত্তিতে এজমালি, আরেকটিতে এজমালি বা রহিম করিম যে কোনো একজনের নাম থাকতে পারে। এর মানে হচ্ছে এই দাগটি এজমালি মানে সবাই মিলে খাচ্ছে খতিয়ানে যারা মালিক, আর যদি নির্দিষ্ট এক ব্যক্তির নাম থাকে তাহলে সেটি হচ্ছে ওই ব্যক্তি খাচ্ছেন। তো এটি হচ্ছে বিষয়। তো প্রথমে আমরা দেখব অংশটা কিভাবে লেখা হয়, অর্থাৎ বের করা হয় কিভাবে অংশটা। তো দেখুন যেহেতু খতিয়ানে হিস্সা বা অংশ মোট জমিকে 1 ধরা হয়, অর্থাৎ এই খতিয়ানে দেখুন 1 একর 20 শতক জমি আছে, কিন্তু যখন আমরা খতিয়ানের হিস্সা লিখব তখন আমাদেরকে 1 কল্পনা করে নিতে হবে। তো বর্তমান নিয়ম হিসাবে যে 1 ধরা হয়, 1-এর পরে 4টি সংখ্যা ধরে নেওয়া হয়। 1-এর পরে বেশিরভাগ ক্ষেত্রে
চারটি সংখ্যা বা তিনটি সংখ্যা ধরে নেওয়া হয়। দেখুন এখানে এই যে খতিয়ানটি 1, 2, 3 এবং 4, অর্থাৎ এটি দশমিকের পরে তিনটি সংখ্যা হিসাব করা হয় হিস্সা লেখার জন্য, কারণ এগুলো নেওয়া হচ্ছে যাতে সবার অংশটুকু ভগ্নাংশ ছাড়াই হয়ে যায়, ওই জন্য তিনটি সংখ্যা লেখা হয়। তো দেখুন তাহলে মোট জমিতে রহিমের হিস্সা কতটুকু হবে? ওনার জমি হচ্ছে 70 শতক। তো মোট জমিকে যে ওনার যে জমি সেটাকে আমরা মোট জমি দিয়ে ভাগ দিব। তো রহিমের জমি হচ্ছে 70, মোট জমি হচ্ছে 120। তাহলে আমরা পাচ্ছি দেখুন এই জায়গায় 0.583। আর যে করিমের জমি ওনার হচ্ছে 50 শতক আর মোট জমি হচ্ছে 1 একর 20। তো আমরা যদি হিসাব করি 0.417, তাহলে মোট যদি আমরা হিসাব করি দেখুন এটি 1 হয়ে যাচ্ছে। একের পরে আমরা 3টা শূন্য হিসাব করছি। 7 3 10, হাতে আছে 1, 8 আর 9, হাতে আছে 1 10, 5 আর 4 9, হাতে আছে 1 10। তো এটি হচ্ছে কিভাবে খতিয়ানের হিস্সাটা আসে, এখানে যে হিস্সাটা আসলো সেটি কিভাবে আসে। তো বন্ধুরা এখন আমরা আরো বেসিক কিছু আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে যে শতাংশের ঘরে আমরা জানি যদি 70 থাকতো আমরা বলেই দিতে পারতাম এটি 70 শতাংশ, যদি 50 থাকতো আমরা বলেই দিতে পারতাম এটি 50 শতাংশ, কিন্তু এটাতে 70,000 আর একটাতে 50,000। এর কারণটি হচ্ছে 1 শতক সমান সমান হচ্ছে 100 অযুতাংশ, অর্থাৎ 1 শতক জায়গাটা 100টিকে ভাগ করলে প্রতি ভাগকে বলা হয় 1 অযুতাংশ। তো আমরা এখন কিভাবে খতিয়ানের মোট জমি বা এক একজনের অংশ বের করব, অর্থাৎ এই খতিয়ানের মোট জমি হচ্ছে দেখুন এই যে এখানে 1 একর 20 শতক। তো এটিও আমরা কিভাবে বুঝবো? তো সেটি বোঝার জন্য আরেকটি নিয়ম হচ্ছে শতাংশের জায়গায় 4 সংখ্যা থাকবে, তাই একে আমরা 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ শতাংশের জায়গা যা থাকবে এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, দেখুন 2000কে যদি 100 দিয়ে ভাগ করি এখানে হবে 20, তার মানে হচ্ছে 1 একর 20। তো এখন আমরা কিভাবে হিস্সা বের করব? তো এটা হিস্সা বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে হিস্সা বা অংশ থাকবে, আসলে অংশটাকে হিস্সা বলা হয়, এটাকে আমাদের মূল যে জমি এর সাথে আমাদের গুণ করতে হবে। আমরা যদি এর সাথে গুণ করি তাহলে আমরা হিস্সা পেয়ে যাব। যেমন এই উদাহরণে দেখুন রহিমের হিস্সা হচ্ছে 0.583, তাহলে 0.583 মোট জমি হচ্ছে 120, তো তাহলে 70 শতক রহিমের। আর করিমের হিস্সা হচ্ছে 0.417 গুণন মোট জমি 120, তার মানে হচ্ছে 70 শতক। তো আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। তো আবার কোনো দলিলে বা কোনো জায়গায় আমরা যে হিসাবে দেখতে পাই যে 0.500 একর লেখা থাকে, তো এটি মানে আমরা কি বুঝবো? তো যখন 0.005 একর থাকবে তখন আমরা এটাকে কি করব, পয়েন্টটা সহ 100 দিয়ে গুণ করব। পয়েন্টটা সহ যদি 100 দিয়ে গুণ করি আমরা পেয়ে যাব। আর যে শতাংশের জায়গায় 4টি জিনিস থাকলে আমরা এটিকে 100 দিয়ে ভাগ করব, তাহলে আমরা শতক পেয়ে যাব। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খতিয়ানের হিস্সাটা কিভাবে লেখা হয় এবং হিস্সাটা কি হিসাবে বের করা হয়, অর্থাৎ যে জমিটুকু এক একজনের প্রাপ্য সেটি দিয়ে মোট জমিকে ভাগ করলে হিস্সা চলে আসবে। আর যখন হিস্সা থেকে আমরা জমি বের করব, হিস্সাটাকে আমরা মোট জমির সাথে গুণন করব, তাহলে খুব সহজে আমরা কিন্তু এই সমস্ত যে খতিয়ান আছে সেগুলো খতিয়ান থেকে এর কে কার কত অংশ সেগুলো আমরা বের করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে কোনো কোনো খতিয়ানে দেখবেন আপনারা এটি এখানে যেহেতু 3টি আছে, কোনো কোনো খতিয়ানে একের পরে 2টোও থাকতে পারে। তো সেখানেও সেম একই রকম যেটি আসবে, জাস্ট আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে হিস্সা বা অংশটাকে জমির পরিমাণের সাথে ভাগ করে গুণ করে দিবেন। বা কোনো খতিয়ানে ধরুন 1 একরের জায়গায় 1, এখানে 20ও থাকতে পারে, অর্থাৎ 1 একর 20 শতক এরকমও কিন্তু থাকতে পারে। অথবা কোথাও আপনারা এই যে এই জায়গাটা এটাকে 1.2 একরও আপনারা লেখা দেখতে পারেন, 1.2। তাহলে দেখুন একটি জমি সেটি কতভাবে লেখা হচ্ছে। এটি 1.2 একর মানেও হচ্ছে 1 একর 20 শতক, আর 1 একর 20 শতক মানেও হচ্ছে যে এই যে 12,000 অযুতাংশ। আসলে 1000 অযুতাংশে 1 একর সমান সমান 1 একর সমান সমান হচ্ছে 100 শতক। আবার 1 একর সমান সমান হচ্ছে 10,000 অযুতাংশ। এই জিনিসটি আমাদের স্মরণ রাখতে হবে। এই দুটো জিনিস যদি আমরা স্মরণ রাখি তাহলে খুব সহজে কিন্তু আমরা এই খতিয়ানের হিস্সা অংশ বের করতে পারবো। 1 একর সমান 100 শতাংশ, আর 1 একর সমান 1000 অযুতাংশ, আর সাথে 1 শতক সমান সমান
100 শতাংশ। জাস্ট এই জিনিসটি যদি আমরা বুঝে নেই, খুব সহজে কিন্তু আমরা খতিয়ানে যাবতীয় কিছু বুঝতে পারবো। তো বন্ধুরা